ইন্টেরিয়াম সরকার সিদ্ধান্ত নিল কেউ জানল না, সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে তারা ইন্টারেস্টেবল এগ্রি করেছে বলে তাদের সামনে নিয়ে আসলো, আমরা একটু অবাক করলাম। তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থাটা কি। জাতিসংঘ পরিষ্কার ভাবে বলল যে আমরা যেটা করতেই পারি না এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয় জাতিসংঘ এখানে আসার কোন সুযোগ নেই, পরিষ্কার। হ্যাঁ, তারপরও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিলে এটা সিদ্ধান্ত, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয়, এগ্রিমেন্ট না হয়, কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাস করে সিকিউরিটি কাউন্সিল, তাহলে কিন্তু জাতিসংঘ আসবে। তাহলে জাতিসংঘের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আইদার ওয়ে জাতিসংঘ আসা এখানে কোনো সুযোগ নেই, এটা বলা হচ্ছে জাতিসংঘ আইদার ওয়ে যদি সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে, যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস করে, কোনটাই তাহলে জাতিসংঘের এখানে ভূমিকার কোন সুযোগ। পরবর্তীতে আবার বলা হলো কি এটা আলোচনাই হয় নাই, হবেও না। আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে আমরা জানি, মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি। আমাদের আজকের দেশের যে সংগঠনের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে সবাই বলেছেন আমাকে রিপিট করার দরকার নেই, তাদের এখতিয়ারের মধ্যে। এবং তারপরে যখন তারা এই ব্যাপারে গোপনীয় ভাবে, মানে আপনি দেখবেন যে সাবজেক্ট কিন্তু ক্লোজ হচ্ছে না, বিষয়টা কিন্তু ক্লোজ হচ্ছে না পরিষ্কার ভাবে। এটা অনেকে বলেছেন কেন কি যে চিফ অ্যাডভাইজার সাহেব বলুন আসলে বিষয়টা কিন্তু একটা ক্লোজার দরকার আছে। এই বিষয়টা একটা ক্লোজার দরকার, সেটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে। করিডোর আমার বলা হচ্ছে চ্যানেলের একটা কথা বলা আসছে, আপনি খেয়াল করেছেন কিনা করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে, তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আছে। চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স, কিন্তু টেকনিক্যাল আমাকে যত বোঝানোর চেষ্টা করে এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে টেকনিক্যাল, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অন্য প্রেক্ষাপটে টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই করতে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করে দিচ্ছে, সেটা তো পরিষ্কার করছে, অনেক কেউ জানেই না। আরেকটা বিষয় হচ্ছে বলেছে এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি তাদের সাথে কথা বলছে, ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোন স্টেটমেন্ট করে। কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্ট এটা আসতে পারে, তাহলে আপনার যে দুইটা পাশাপাশি সভরেন কান্ট্রি সার্বভৌম দেশ তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে একটা ওয়ারিং সিচুয়েশন, কিন্তু এখানে যুদ্ধ চলছে, একটা সিভিল ওয়ার চলছে। এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না, আফগান, আমেরিকার কথা বলা হচ্ছে, ভারতের কথা বলা হচ্ছে। বিগ স্টেট ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে, তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে
পাইপলাইন আছে, গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন, ওয়েস্ট এন্ড সাউথ চায়না। তো ওদের এনার্জি সিকিউরিটির বিষয় একটা এখানে ইস্যু আছে, ওদের এখানে ইকোনমিক জোন আছে, রাশিয়ার ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি, অর্থাৎ বে অফ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, চায়নার কানেক্টিভিটি, ভারতের তার মাধ্যমে সেভেন সিস্টার কানেক্টিভিটি, আমেরিকান ইন্টারেস্ট, রাশিয়ান প্রেজেন্স, ওয়ার চলছে। আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে, সেখানে রীতিমতো যুদ্ধ এখনো 20% এখনো ল্যান্ড উল্টার হাতে রয়ে গেছে, নেপিগুলোর হাতে রয়ে গেছে, যুদ্ধ চলছে। বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে কথা বলা হচ্ছে, এটা আপনারা কেউ বলি, ওরা কিন্তু একটা কথা বলছে, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দিই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত পাবো। রিজন কিন্তু একটা বলছে, মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারে। আপনার খেয়াল করছেন, কিছুদিন আগে বলবো ওই নাপিজুর সাথে কথা বলে ব্যাংককে বললো যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতা বলছেন, আপনারা আগামী আপনারা ওখানে করবেন, পরিষ্কার কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোন সিদ্ধান্ত হয়, আর সিদ্ধান্ত যে হয় না আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন, করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি, কি করিডোর দিয়ে হয়েছিল? কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেনশিপ, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার, আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে, ওই ডিগনিটি এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন। করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, সুবিধাটা কাদের? আরাকান আর্মি। আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি, তারা 20% জায়গা এখন দখল করতে পারে, তাদের আর্ম সাপ্লাই, কিছু তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তাদের এখন অনেক কিছু দরকার। আমি এতটা বেশি কিছু বলবো, তাদের অনেক কিছু দরকার। দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? কারা আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড এটা জানেন আপনারা, অনেকে জানেন। অ্যাটিটিউড চেয়েও খারাপ অ্যাটিটিউড। আরাকান আর্মি অ্যাটিটিউড ফর রোহিঙ্গা ইজ ওয়ার্স দ্যান দ্যাট। আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরীণ বিকাশের, আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা আমার সভরেনিটি ইস্যু। এই লোকগুলো আমার বর্ডার ক্রস করে, আমার ইনকারশন করে আমাদের ভিতরে আসছে, সভরেনিটি অলরেডি তারা ভায়োলেট করতেছে। তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পাবে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে নেভিদের সাথে মিলে। আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিং, চাইনিজদের একটা গ্রুপ আছে, আমার নাম ইউনাইটেড অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে।
আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিশ্বাসটা কোথা থেকে জন্ম? আপনাকে এই বুদ্ধিটা কারা দিবে? একটা সফটওয়্যার দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বলবে? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসে? আসলে এর পুরোটাই এখানে বিষয়টা কিন্তু অন্যটাকে অনেকে বলেছেন না, আমরা কিন্তু কোন প্রক্সি ওয়ারে যাব। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা। একটা স্থিতিশীল বাংলাদেশ আমরা কোন জানো না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা করতে চাই অর্থনৈতিক ভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুন ভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাবো? আফগানিস্তান, পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করবো? পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সেই অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে, তাহলে আপনি কি সেদিকে যাচ্ছেন? এই প্রশ্ন তুলতেই পারে, কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোন সুযোগ, কোন করিডোর, কোন চ্যানেল যাওয়ার কোন সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গা আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিক্রেটের মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে। যেখানে বিগত দিনে 2 বার গিয়েছে, ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই নিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্থিতি নিয়ে যাবেন আমাদের অস্তিত্বের ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে আপনারা দেখেন কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থা যেখানে চলছে বর্ডার, এখানে কিন্তু একটা ইয়ে থাকার কথা, কোয়ারেন্টাইন থাকার কথা, সেটা কিন্তু করা হয়েছে। সেটাও তো বাংলাদেশকে সেটা নিশ্চিত করতে পেরেছে। এখন ইয়ে নিয়ে যদি আপনারা দেশের মধ্যে বাফার জোন, ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে কয়েকটা। একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা হচ্ছে, এই ভোট সেখানে চেষ্টা করা হচ্ছে করিডোরে। আপনি চিন্তা করেন এই কোনটা বিষয় যেখানে বাংলাদেশের এই মুহূর্তে চেষ্টা করে একটা বাফার জোন করে আমার দেশটাকে সুনিশ্চিত, আমার সিকিউরিটি, আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আলোচনা হচ্ছে করিডোর। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন যে ডাইভার্সন হতে পারে। আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সন একটা হতে পারে, যেটা ভোটের বিষয়টা চলে আসছে, ওই এনবিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে আসছে, পুরোটাই কিন্তু এই সরকার আওতায় পড়ে। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাবো, একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাবো, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাতে না গিয়ে আর সবকিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আপনি কোনো দেখতে পাচ্ছেন।
নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সবকিছু করা হচ্ছে, সেই দায়িত্বটা প্রথমে পালন করা হচ্ছে। সুতরাং আনসার একটাকে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে। গণতান্ত্রিক যার জন্য 14-10-15 বছর মানুষ এই যে বলেছে, প্রভাব যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশায় করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য? আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কোন কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে।